বন্ধুরা, এই ক্লাসে আমরা ব্যাংকের সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, তালিকাভুক্তির ভিত্তিতে শ্রেণীবিভাগ এবং গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আমরা কিন্তু গত ক্লাসে ব্যাংকের মালিকানা ভিত্তিক এবং কার্য ভিত্তিক শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। সো আমরা দেখলাম এই ক্লাসে আমরা আরও 3 প্রকার শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। সো আলটিমেটলি আগের ক্লাসে 2 এবং এই ক্লাসে 3, সব মিলে আমরা 5 প্রকার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করছি, বা বেশিরভাগ বইয়ে বা মোটামুটি সব বইয়েই আমাদের ফাইন্যান্স বই এই 5 প্রকার শ্রেণীবিভাগ সম্পর্কে বলা আছে। যাই হোক, চলে যাই আমরা আজকের ক্লাস টপিকে। প্রথমেই সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। প্রথমে আসছে একক ব্যাংক। একক ব্যাংকই যে ব্যাংকের কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। বাংলাদেশে এ ব্যাংকের প্রচলন নেই, কিন্তু যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংক একক ব্যাংক। দেখো, এর মূল কথা, যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় একক ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকের মাত্র একটা অফিস থাকবে, না কোনো শাখা আছে না অন্য কিছু। হয়তোবা ঢাকার গুলিস্তানে একটা অফিস আছে এবং সারা বাংলাদেশে ওই একটা অফিস দিয়ে ওরা কার্যক্রম করবে। হয়তোবা সারা বাংলাদেশে পারবে না, বাট পার্টিকুলার কোনো এরিয়াতে, হয়তোবা সেই গুলিস্তান এরিয়াতে যেসব প্রতিষ্ঠান আছে বা মানুষ আছে ওদেরকে সেবা দেবে। সো একক ব্যাংক বলতে এক কথায় কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে যে ব্যাংক সকল কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। বাংলাদেশে কোনো একক ব্যাংক নেই, কিন্তু যুক্তরাষ্ট্র বা ইউএস এর বেশিরভাগ ব্যাংকই একক ব্যাংকের মধ্যে পড়ে। এবং এইবার আমরা দেখব শাখা ব্যাংক। তো যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে দেশে বিদেশে বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা পরিচিত হয় তাকে শাখা ব্যাংক বলে। দেখো, অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। এখন এইটা কি হয়েছে আমরা কথা দেখেছি, মাত্র একটা অফিস থাকবে, কিন্তু এইখানে কথা ভিন্ন। শাখা বলতে এই একটা অফিস থাকবে, মনে করো একটা হেড অফিস, এর আন্ডারে অনেকগুলো অফিস থাকবে, ছোট ছোট বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, দেশে বা দেশের বাইরেও হতে পারে। এরকম একটা দেশের বাইরেও হয়তো বা বিভিন্ন দেশে হতে পারে 2-1টা শাখা। এরকম যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে বিদেশে বিভিন্ন স্থানে একই নামে, দেখবা বাংলাদেশের সোনালী ব্যাংক যত জায়গায় দেখেছো, বা ডাচ বাংলা ব্যাংক কোনো জায়গায় দেখেছো, একটা জায়গার নাম হচ্ছিল ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা রহিম ব্যাংক, কোনো শুনেছো? বা ডাচ বাংলা মিরপুর ব্যাংক, ডাচ বাংলা শ্যামলী ব্যাংক, কোনো শুনেছো? নিশ্চয়ই কিন্তু না। কি হয়, সব জায়গায় সেম নাম থাকে, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, নাম হুবাহু সেম। জাস্ট এরা এক এক জায়গায় প্রতিষ্ঠিত, সবাই সেম সার্ভিস, সব জায়গায় সব কিছু হুবাহু সেম। সো যে ব্যাংকিং ব্যবস্থা একটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে দেশে বিদেশে বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংক বলে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের ব্যবস্থার আওতাধীন। বাংলাদেশে যত ব্যাংকই আছে সবই শাখা ব্যাংকের অধীনে পড়ে। আচ্ছা, একটা জিনিস বলে নেই, যদি আমাকে বলা হতো রাইয়ান তুমি একটা প্রশ্ন করো এই চ্যাপ্টার থেকে, আমি সংগঠন কাঠামো ভিত্তিক যে শ্রেণীবিভাগ আছে এইটার উপরে আমি একটা বা দুটো সৃজনশীল করতাম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই টপিকটা থেকেই প্রশ্ন সবচেয়ে বেশি আছে। সো একক ব্যাংক দেখলাম, শাখা ব্যাংক দেখলাম, আরও 2 ভাগে ভাগ করা যায়, এবং এই বাকি দুটো ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং সবচেয়ে বেশি মজার, এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। দেখো, চেইন ব্যাংক, যে ব্যাংকিং ব্যবস্থায় একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে। বাংলাদেশে এই ধরনের ব্যাংক নেই, যুক্তরাষ্ট্রে এই ব্যাংকের বিকাশ করে। যুক্তরাষ্ট্রে বলতে ছিল লন্ডন বা ইংল্যান্ড আর কি। এখানে দেখো মেইন জিনিসটা কি, যে ব্যাংকিং ব্যবস্থায় একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সো ছোট ছোট কতগুলো ব্যাংক, ওরা বলে ভাই দেখো আমরা তো সাইজ ছোট, আমরা একই টাইপের ব্যাংক এবং আমাদের একটু শক্তিশালী হতে হলে একটা কাজ করতে হবে, আমরা হাত মিলিয়ে ফেলি। এরকম বাংলাদেশের সিম অপারেটর ছিল না, রবি এবং এয়ারটেল এক হয়ে গিয়েছে, তারা হয়ে সব একই টাওয়ার ইউজ করা শুরু করেছে। ঠিক ওই টাইপেরই কতগুলো ব্যাংক একত্রিত হয়ে তাদের স্বাধীন সত্তা বজায় রাখে। যে ব্যাংক তার নাম ব্যবহার করে, ধরে নাও এই ব্যাংকের নাম এ, এই ব্যাংকের নাম বি, এই ব্যাংকের নাম সি, তারা এক হয়ে গেছে, কিন্তু এমন কিন্তু না সবাই মিলে নাম চেঞ্জ করে ফেলে ডি করে ফেললো, এমন কিন্তু না। এর নাম এই থাকবে, এর নাম বি থাকবে, এর নাম সি থাকবে, কিন্তু এরা একত্রে একজন অন্যকে হেল্প করবে। ধরে নাও এরা সবাই একই রকম সার্ভিস নিয়ে আসলো বাজারে, হয়তো বা একটাই অ্যাডভার্টাইজিং করলো যেখানে 3টা ব্যাংকের নাম আছে। এরা সারা দেশে
যেই অনলাইন ব্যাংকিং সিস্টেম একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম ইউজ করা শুরু করলো। তুমি এ ব্যাংক থেকে ঢুকলে যেই প্ল্যাটফর্মে যাবা, বি থেকে ঢুকলো সেম প্ল্যাটফর্মে যাবা। সো হয়ে গেলে তিনজন মিলে একত্রিতভাবে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে সবাই ব্যবহার করলো। সো দেখা যাবে প্ল্যাটফর্মটা পাওয়ারফুল হলো। এখন চেইন ব্যাংকটা আমি কীভাবে মনে রাখতাম দেখো, আমরা ছোটো ছোটো চেইন দেখতে পাবো, ছোটোবেলায় খেলতাম বা লকেটের সাথে যেগুলো থাকতো এরকম ছোটো ছোটো গোল কতগুলো ছোটো 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 চেন কিন্তু একত্রিত হয়ে থাকতো। এখন এগুলো কিন্তু ছোট, এগুলো দিয়ে একসাথে কোনো কাজই হয় না, কিন্তু একটা চেন কীভাবে ক্রিয়েট হইতো, ছোটো ছোটোগুলো এক হইতো। বা ধরলাম ব্রেসলেটের চেনগুলাই এরকম ছোটোগুলো একত্রিত হয়ে হয়ে কিন্তু একটা বড় চেন হতো এবং এটা একটা মানুষ পড়তে পারতো। আমি এভাবে মনে রাখছি যে চেইন ব্যাংক বলতে এই একটা চেন ক্রিয়েট করছে ছোটো ছোটো ব্যাংকগুলো, এরা একত্রিত হয়ে কি করবে, একটা বড় একটা ব্যাংকিং সিস্টেম ক্রিয়েট করবে। এরা এক একজন এক একটা মতো থাকবে, এই চেনটা এই এর মতো এর মতো এর মতো এর মতোই থাকবে। হয়তো যদি এর একটু ছাল তুলে যায় বা একটু যদি রং উঠে যায় কিন্তু এরকমই থাকবে, এমন না কিন্তু সবগুলো রং উঠে গিয়েছে। বাট এরা একত্রিত থাকবে হয়ে একটা বড় চেন ক্রিয়েট করবে, যেটা একটা ব্যবহারযোগ্য বা শক্তিশালী একটা চেন। তো আমি এইভাবে মনে রাখতাম। বাট সবগুলো সাইজ সেম হবে, সব একই জাতীয় হবে, এমন কিন্তু না একটা গোল একটা চার কোনা একটা ছিল ত্রিভুজ, সব কিন্তু গোল গোল এবং সাইজ কিন্তু সব সেম। সো এইভাবে মনে রাখতাম চেইন ব্যাংকিং। এইবার আমরা বলবো গ্রুপ ব্যাংকিং, এটা আমাদের 3 নাম্বার এবং এটা হলো সংগঠন কাঠামো ভিত্তিকের লাস্ট নাম্বার। গ্রুপ ব্যাংকিং কি, যে ব্যাংকিং ব্যবস্থায় কোনো একটি প্রতিষ্ঠান একই ধরনের কতগুলো ছোট ব্যাংক গঠন করে বা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ গ্রহণ করে সম্মিলিত বা সমন্বিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে গ্রুপ ব্যাংকিং বলে। দেখো এখানে কথা হচ্ছিল একটা বড় ব্যাংক থাকবে, একটা বড় ব্যাংকের নাম হচ্ছিল বড়, আর বাকিগুলো ছিল ছোট ব্যাংক। ছোট এক, ছোট, আচ্ছা আমরা সি লিখি, ছোট ওয়ান, ছোট টু, ছোট থ্রি। এখন এই ব্যাংকটা করে কি, একত্রে একাধিক ব্যাংক প্রতিষ্ঠা করে, বিভিন্ন এক এক নামে প্রতিষ্ঠিত করে, কোনো অসুবিধা নেই, বাট একাধিক করে। অথবা এই যে একটা ব্যাংক এদের মালিকানা কিনে নেয় বা শেয়ার নিয়ে নেয়, হয়তো বা C1 ব্যাংকের ছোট 1 ব্যাংকের 51% মালিকানা নিয়ে নিল, C2 ব্যাংকের 55% মালিকানা নিল, C3 ব্যাংকের 80% মালিকানা নিল। এইভাবে নিয়ে তারা বেশিরভাগ মালিকানা নিয়ে আলটিমেটলি তারা মালিক হয়ে যায়। এবং তারা কি করে, তারা সবগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নিয়ন্ত্রণ গ্রহণ করে সমন্বিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, বা এর যেসব নির্দেশ দেয় এই ছোট ছোট ব্যাংকগুলোকে ওইটা মানতে হয়। সো এক কথা হচ্ছিল ছোট ছোট ব্যাংকগুলোকে একটা বড় ব্যাংক হয় অ্যাকোয়ার করে নেয়, অর্থাৎ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের মালিকানা বা নিয়ন্ত্রণ নিয়ে নেয়, অথবা একটা বড় প্রতিষ্ঠান বা একটা সাধারণত প্রতিষ্ঠানে এই কাজগুলো করে একটা বড় প্রতিষ্ঠান সাধারণত ছোট ছোট ব্যাংক ক্রিয়েট করে। আচ্ছা আমি মোট 3টা ব্যাংক ক্রিয়েট করি 3 নামে করে, দেশে কার্যক্রম চালাই আমি, বাট আমি একত্রিতভাবে 3টাকে নিয়ন্ত্রণ করবো। সো এই সিস্টেমকে বলা হয় গ্রুপ ব্যাংকিং, এবং এই ব্যবস্থায় যেই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। সো এই যে বড় ব্যাংক এটাকে বলা হবে হোল্ডিং কোম্পানি, এবং যাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে তাদেরকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। এই যে ছোট ছোট ব্যাংকগুলো আছে এগুলোকে বলা হবে সাবসিডিয়ারি, আচ্ছা সি তো না, এস, সাবসিডিয়ারি কোম্পানি। সো যাদেরকে নিয়ন্ত্রণ করা হয় ওদেরকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি, যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছিল হোল্ডিং কোম্পানি বা হোল্ড করে ধরে রাখে। আচ্ছা এখন দেখো এই যে 4টা বলেছিলাম না, একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংক, আমি তোমাদের বলে দিলাম যদি এই অধ্যায় থেকে 2টা কোনো সৃজনশীল আসে কোনো পরীক্ষায়, এর মধ্যে একটা থাকবে এই শ্রেণী বিভাগের এই টপিকের উপরে। এবার আমরা দেখো তালিকাভুক্ত ব্যাংক। তোমরা যখন পরের অধ্যায়ে যাবা তখন তোমরা দেখবা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়া যায়। কি করতে হয়, কেন্দ্রীয় ব্যাংকে 400 কোটি টাকা জমা দিতে হয়, প্রত্যেক মাসে কিছু CRR জমা দেওয়া যায়, দিতে হয়, SLR জমা দেওয়া লাগে। এগুলো আমি এখন ডিসকাস করবো না, এগুলো আমি পরবর্তীতে খুব সুন্দরভাবে ডিসকাস করে ফেলেছি, বা তোমরা যখন ক্লাস করবে তখন দেখতে পারবা এই টপিকগুলো আছে। এই করতে হয়। তারপরে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মানতে হয়, দেন কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহি করতে হয়, কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেক সপ্তাহে আমি কী পরিমাণ লেনদেন করলাম এই সব কিছু দিতে হয়। এসব করার পরে একটা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে চলে আসে বা তার তালিকাভুক্ত হয়, বা কেন্দ্রীয় ব্যাংকের তালিকা থাকে সেই তালিকার মধ্যে চলে আসে, এবং এর এগেনস্টে এই ব্যাংকগুলো বিভিন্ন সাহায্য পায়। হয়তো বা কোনো সময় কোনো বড় একটা মক্কেল ব্যাংকের বিশাল পরিমাণ টাকা নিয়ে ঋণ পরিশোধ করছে না, তখন কেন্দ্রীয় ব্যাংক এসে ওদের পক্ষে ওই ঋণ তুলে দেয়। এইসব বাণিজ্যিক ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, চলতে পারতেছে না, কেন্দ্রীয় ব্যাংক ওদেরকে মানে সহজ শর্তে ঋণ প্রদান করে। বা যখন একটা ব্যাংক তালিকাভুক্ত হয় তখন জনগণ এইসব ব্যাংকের উপরে ভরসা করে, কারণ তারা জানে এটা তো কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে চলে আসে, মানে কেন্দ্রীয় ব্যাংক তো একটা আইনের একটা প্রতীক দেশের। সো এইসব যে ব্যাংক এরা অবশ্যই ভালো হবে, 2 নম্বরই করবে না, বা করলেও কেন্দ্রীয় ব্যাংক ধরে ফেলবে। সো এর মধ্যে যদি আমি এখন তালিকাভুক্ত বলছি, সো তালিকাভুক্ত ব্যাংক দেশের অভ্যন্তরে কর্মরত যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত থেকে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। যেটাই বললাম
তালিকাভুক্ত ব্যাংক সেটাই। সোনালী ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক, প্রাইম ব্যাংক এই সবগুলো তালিকাভুক্ত ব্যাংক। আর অতালিকাভুক্ত ব্যাংক কি? এই সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে কার্যক্রম চালায়। তো যে ব্যাংক দেশের ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও, মানে দেশের আইন অনুযায়ী গঠিত হবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হয়ে কার্যক্রম পরিচালনা করে তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। যেরকম গ্রামীণ ব্যাংক, আনসার ডিবি ব্যাংক এগুলো বাংলাদেশের অতালিকাভুক্ত ব্যাংকের উদাহরণ। এবং এইবার আমরা দেখব হচ্ছিল গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ, পাইকারি ব্যাংক। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে অত্যন্ত ব্যয়সাধ্য ও উচ্চ প্রযুক্তির ব্যাংকিং সেবা প্রদানের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠান কাজ করে তাকে পাইকারি ব্যাংক বলে। বা আমাদের দেশে এই ধরনের ব্যাংকে প্রচলন হয়নি। অর্থাৎ পাইকারি ব্যাংক সেগুলো যেই সব ব্যাংক কোনো মানুষকে না দিয়ে রেদার বড় বড় কোম্পানিকে, শুধুমাত্র ব্যবসায় বা বলে দিল দেশের যে এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি আমরা শুধুমাত্র ওদেরকে সার্ভিস দিব, অথবা দেশের যে বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান যারা হচ্ছিল স্টক মার্কেট রেজিস্টার আমরা শুধুমাত্র তাদেরকে সার্ভিস দিব, কোনো গ্রাহক পর্যায়কে বা ব্যক্তি পর্যায়ে আমরা সার্ভিস দিব না। এগুলো করলে পাইকারি ব্যাংক। এবং খুচরা ব্যাংক, খুচরা ব্যাংক অর্থাৎ ব্যক্তি গ্রাহক ও বিভিন্ন সাধারণ ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানকে যে সকল ব্যাংকিং সেবা প্রদান করে তাকে খুচরা ব্যাংক বলে। বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক কার্যরত এই ধরনের ব্যাংকিং সেবায় ব্যাংক হিসাবে গণ্য। অর্থাৎ যেই সকল ব্যাংক ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রতিষ্ঠান সকল মানুষকেই বা সকল প্রতিষ্ঠানকেই সেবা দেয় যাকে বলা হয় খুচরা ব্যাংক। আমাদের আশেপাশে আমরা যত ব্যাংক দেখি সবগুলোই খুচরা ব্যাংক। কারণ এখানে আমি একটা মানুষ হিসেবে যাই, একটা প্রতিষ্ঠান হিসেবে যাই, আমি সবাই আমরা সেবা পাবো। তো বন্ধুরা, এই ছিল ব্যাংকের শ্রেণীবিভাগ এই ক্লাস এবং এর পূর্ববর্তী ক্লাসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে।